হে কি তান্ত্রিক বাবা, আবার নতুন করে কি সর্বনাশ হলো? আর আপনি তো এইমাত্র ধ্যান শুরু করেছিলেন, কিন্তু সাথে সাথে আপনি ধ্যান ভঙ্গ করলেন কেন? তান্ত্রিক বাবা, আবার কোনো নতুন সর্বনাশ ঘটে গেছে নাকি, বলুন তো আমাকে। সুমন, তোকে পরীর কথা বলেছিলাম না? বলেছিলাম না ওই পরী মুক্ত হয়ে গেছে? হ্যাঁ, বলেছিলেন তো, কিন্তু আপনি তো বলেছিলেন ওই পরীটার নাকি কোনো শক্তি নেই, সে নাকি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে। তাহলে ওই পরীকে নিয়ে আপনি এত ভয় কেন পাচ্ছেন? ওই পরী তার শক্তি ফিরে পাওয়ার জন্য ধ্যান সাধনায় বসেছে। আর ও যদি কোনোভাবেই ধ্যান সাধনা সম্পূর্ণ করতে পারে, তাহলে ওর পুরনো শক্তি ফিরে পাবে। আর তখন তো ওই পরী আমাদের উপর আঘাত করবে। কি বলছেন কি? তাহলে তো এটা অনেক বড় বিপদের খবর। তাহলে আমরা এখন কি করতে পারি বলুন তো? আমাদেরকে যে কোনো ভাবেই হোক ওই পরীর ধ্যান ভঙ্গ করাতে হবে। আর একটা জিনিস জানলে তুই অনেক খুশি হবি, যে কোনো ভাবে যদি আমরা পরীর ধ্যান একবার ভঙ্গ করতে পারি, তাহলে পরীকে হত্যা করা আমাদের কাছে খুব একটা কঠিন কাজ হবে না। হ্যাঁ তান্ত্রিক বাবা, যে করেই হোক ওই পরীকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ ওই পরী তো সবসময় ফুলকুমারীকে রক্ষা করার জন্য ওর পাশে পাশে থাকে। আর তাই ফুলকুমারীকে ক্ষতি করতে গেলে আমাদেরকে ওই পরীকে সরিয়ে ফেলতে হবে। সবই তো শুনলেন, এখন বলুন আমরা কি করব মহারাজ? এসব কি বলছো কি? তোমাদের কথা শুনে তো আমার বড্ড চিন্তা হচ্ছে। রাজ্য থেকে চারটে বাচ্চা এভাবে গায়েব হয়ে গেল, আর কেউ কিচ্ছুটি বুঝতে পারলো না। আমি তো ভেবেছিলাম এই ব্যাপার একটা সাধারণ ব্যাপার, একটা দুটো বাচ্চার ব্যাপার, যে কোনো ভাবে নিখোঁজ হতেই পারে। কিন্তু দিনের পর দিন যদি এভাবে বাচ্চা নিখোঁজ হতে থাকে, তাহলে তো একটা বড় একটা সমস্যা হয়ে যাবে। আর আমরা তো সব সমস্যার সমাধান নিতে আপনার কাছে এসেছি। আমাদের বাচ্চা হারিয়ে গিয়েছে, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আর এমন একটা কিছু করুন যেন কোনোভাবে আমাদের রাজ্য থেকে আর একটা বাচ্চাও চুরি না হয়। আর এভাবে যদি দিনের পর দিন আমাদের রাজ্য থেকে বাচ্চা চুরি হতে থাকে, তাহলে আমাদের রাজ্য থেকে যে সব লোককে ছেড়ে চলে যেতে হবে। না না, তোমরা রাজ্য ছেড়ে কোথাও যাবে না। এটা তোমাদের রাজ্য। তবে তোমরা চিন্তা করো না, আমি দেখছি আমি কত দূর কি করতে পারি। আমার রাজ্য থেকে এভাবে বাচ্চা চুরি হয়ে যেতে পারে না। তোমরা দুজনে এখানে, আর আমি তোমাদের দুজনকে পুরো রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। ফুলকুমারী, এসো, তোমার কক্ষে এসো। এ কি মা, তুমি আবার ফুলকুমারীকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? বাবা, বউকে যেন চোখের আড়াল করতেই চাইছো না রাজকুমার চন্দ্রকুমার। তবে তুমি চিন্তা করো না, ফুলকুমারীকে আমি দূরে কোথাও নিয়ে যাচ্ছি না, ওকে নিয়ে তোমার কক্ষেই যাচ্ছি। আসলে ফুলকুমারী এই রাজ্যের রাজবধূ। ও যে পোশাক পরে আছে, এই পোশাক ওকে মানায় না। তাই আমি ফুলকুমারীর জন্য সুন্দর পোশাক এবং গহনা এনেছি। তবে আর তোমাদের কক্ষে না পেয়ে ভাবলাম তোমরা হয়তো এখানে আছো, তাই এখানে চলে এলাম ফুলকুমারীকে ডাকতে। ও আচ্ছা, তাই বলো। ঠিক আছে, যাও, ওকে নিয়ে যাও। আর তুমি ওকে এমন ভাবে সাজিও যেন ওর দিক থেকে আমি চোখ ফেরাতে না পারি। আমাদের ফুলকুমারী এতটাই সুন্দর যে তাকে সাজানোর কোনো দরকারই পড়ে না। যে তার দিকে একবার তাকাবে, সে যে তার দিক থেকে কিছুতেই চোখ ফেরাতে পারবে না। চলো ফুলকুমারী, চলো। এরপর রানীমা ফুলকুমারীকে নিজের হাতে যত্ন করে যুবরানীর বেশে সাজিয়ে তোলে। বাহ ফুলকুমারী, তোমাকে তো বড্ড সুন্দর লাগছে। এবার মনে হচ্ছে এই রাজ পরিবারের যোগ্য রাজবধূ তুমি। আর তোমার জন্য আমার এই পুরো রাজপ্রাসাদ আলোকিত হয়ে থাকবে। আর আমার রাজকুমার চন্দ্র তো তোমার দিকে যদি একবার তাকায়, তাহলে তোর চোখ ফেরাতেই পারবে না। রানী এই কথা বলতেই ফুলকুমারীর চোখ থেকে জল গড়িয়ে আসে। এ কি ফুলকুমারী, তুমি কাঁদছো কেন মা? আমি কি নিজের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেললাম? না না রানীমা, আমার চোখে আমার চোখে থেকে যে জল গড়িয়ে পড়েছে, এই জল যে কষ্টের জল নয়, এটা হলো সুখের জল।
আমি এর আগে কখনো কোনো দিনও এত সুখ পাইনি। আমার বাবা মা তোমার জন্মের সময়ই মারা গেছে। কোনোদিনও তো বাবা মায়ের আদর ভালোবাসা বুঝিনি। আজ আপনার আদর ভালোবাসা আমার কাছে যে বড্ড বড্ড মধুর লাগছে। ফুলকুমারী, কে বলেছে তোমার বাবা মা নেই? এই যে মহারাজ, মহারাজ তোমার নিজের বাবা আর আমি তোমার নিজের মা। তাই বলছি, আর কখনো এটা বলবে না যে তোমার বাবা মানে, আর কখনো দুঃখও করবে না, কারণ তুমি দুঃখ পেলে রাজকুমার দুঃখ পাবে, আর আমি চাই না তোমাদের দুজনের আর কেউ কখনো কোনো দুঃখ পাও। তাই সবসময় তুমি হাসি মুখে থাকবে, কেমন? এরপর কেটে যায় আরো একটা দিন। ওদিকে ফুলপরি ধ্যান সাধনা করতে থাকে, কিন্তু তখনই সেখানে সে তান্ত্রিক এসে হাজির হয়। এই তো আমি সঠিক জায়গায় এসেছি। আর আমি আমার সামনে দেখতে পাচ্ছি যে ফুলপরি মনের আনন্দে এখানে ধ্যান সাধনা করছে। কিন্তু ফুলপরি, আমি যখন এখানে একবার এসে পড়েছি, তুমি তো কিছুতেই তোমার ধ্যান সাধনা সম্পূর্ণ করতে পারবে না। আমি এক্ষুনি তোমার ধ্যান সাধনা ভঙ্গ করব আর তোমাকে চিরকালের মতো হত্যা করে ফেলবো। এই কথা বলে তান্ত্রিক তার শক্তি প্রয়োগ করে ফুলপরীকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু তান্ত্রিকের সেই শক্তি ফুলপরীর কাছ পর্যন্ত না যেতেই অদৃশ্য হয়ে যায়, কারণ সাধু বাবার দাগ কেটে দেওয়া সেই গণ্ডির ওপারে তান্ত্রিকের শক্তি পৌঁছতে পারে না। এটা কি হলো? আমার শক্তি এভাবে অদৃশ্য হয়ে গেল কি করে? আর ওই পরীর শরীরে তো স্পর্শ করলো না, কিন্তু কেন? তখনই তান্ত্রিক নিচে তাকাতেই দেখতে পায় যে ফুলপরীর চারপাশে একটি গণ্ডি কাটা আছে। ও আচ্ছা, তাহলে এই কারণে আমার শক্তি ফুলপরীর শরীর স্পর্শ করতে পারেনি। কিন্তু ফুলপরী, তুই যতই চালাকি করে গণ্ডি কেটে সেই গণ্ডির মধ্যে বসে থাকো না কেন, আমি ছলনা করে তোমার এই গণ্ডির ভেতর থেকে বাইরে বের করে আনবো আর তোমাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দেব। এই যে ফুলপরি, এক্ষুনি তোর ধ্যান ভঙ্গ কর, না হলে কিন্তু এই যে আমি তোর সামনে এসে হাজির হয়েছি, একটি বারের জন্য চোখ খুলে তাকা, না হলে তুই অনেক বড় বিপদে পড়ে যাবি। মনে হচ্ছে তান্ত্রিকটা আমার সামনে এসে হাজির হয়েছে। ও নিশ্চয়ই খবর পেয়ে গেছে যে আমার শক্তি ফেরানোর জন্য আমি যজ্ঞ করছি, আর ও তো কিছুতেই চাইবে না আমি আমার শক্তি ফিরে পাই। ও তাই আমার ধ্যান ভঙ্গ করার জন্য এখানে এসেছে। তবে না, যাই কিছু ঘটে যাক না কেন, আমি কিছুতেই আমার ধ্যান ভঙ্গ করব না, কারণ সাধু বাবা আমাকে এই ধ্যান ভঙ্গ করতে নিষেধ করেছেন। যদি কোনোভাবে আমি ধ্যান ভঙ্গ করে ফেলি, তাহলে তো আমি আমার শক্তি ফিরে পাবোই না, উল্টে উল্টে আমার জীবন বিপন্ন হতে পারে। তাই আমার সামনে যাই কিছু করুক না কেন ওই তান্ত্রিক, আমি চুপচাপ সাধনা করেই যাব। কি হলো কি ফুলপরি, তুই এখনো তোর ধ্যান ভাঙবি না? তুই যদি ধ্যান না ভাঙ্গিস, তাহলে আমি এক্ষুনি তোর উপরে শক্তি প্রয়োগ করব। ওদিকে রাজামশাই তার প্রজাদেরকে দিয়ে রাজ্যের বাচ্চাদের সব জায়গায় খুঁজেও তাদের কোনো খোঁজ মেলাতে পারে না। তাই সে চিন্তিত হয়ে পায়চারি করতে থাকে। তখনই রাজকুমার চন্দ্রকুমার সেখানে এসে হাজির হয়ে যায়। এ কি পিতামশাই, আপনি এভাবে এখানে পায়চারি কেন করছেন? আর কি হয়েছে? আপনার মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন? কোনো বিপদ আসছে নাকি? রাজকুমার, হ্যাঁ, অনেক বড় বিপদ হয়েছে। এই রাজ্যের প্রজাদের বাচ্চারা দিন দিন হারিয়ে যেতে শুরু করেছে, আর রাজ্যের প্রজারা আমার কাছে এসেছে যেন সেই হারিয়ে যাওয়া বাচ্চাদেরকে খুঁজে দেই। কিন্তু আমি তো খুঁজলাম, কোথাও বাচ্চাদের কোনো হদিস পেলাম না। এখন ওই বাচ্চারা কোথায় আছে, কি করছে তা তো জানি না। কি বলছেন কি পিতামশাই? রাজ্যে এত বড় বিপদ ঘটে গিয়েছে? আপনি চিন্তা করবেন না এ নিয়ে। রাজ্যের প্রজাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। তাই আমি নিজে যাব বাচ্চাদেরকে খুঁজে বের করার জন্য। কিন্তু রাজকুমার, আমার কাছে কিন্তু ব্যাপারটা এত সহজ মনে হচ্ছে না।
আমার মনে হচ্ছে নিশ্চয়ই এভাবে বাচ্চাকে হারিয়ে যাওয়ার পেছনে কোনো না কোনো বড় কারণ আছে। আর তুমি যদি কোনোভাবে বিপদে পড়ে যাও। পিতামশাই, আমি এই রাজ্যের রাজকুমার, আর তাই আমার মনে হয় আমার উপর আপনার ভরসা রাখা উচিত। আর কোনো বিপদ হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। আর আমি চাই ফুলকুমারীর কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাদেরকে খোঁজ বের হওয়ার উদ্দেশ্যে রওনা দেই। এসব এসব আপনি কি বলছেন কি রাজকুমার? আপনি নিজে যাবেন ওই বাচ্চাদেরকে খুঁজতে? কিন্তু রাজকুমার, আমার তো এখন বড্ড ভয় করছে। যদি যদি আপনি কোনো বিপদে পড়ে যান। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।